না রে ভাইয়া, তেরকম একটা ভালো নাই। কারণ আমি শুনলাম নাকি আপনারা সাংবাদিকরা এই দেশের সত্যর সন্ধানে সত্য কথাগুলো উপরে পৌঁছে দেন, কিন্তু আমি তো এই যে বসে রইলাম সত্য সন্ধানে, কিন্তু আমার কথাগুলো ইহান তোমার উপর কিন্তু পৌঁছাইতে পারলাম না ভাইয়া। কমে উপরে পৌঁছাইবেন? কত দূরে? উপরে না রাষ্ট্রের উপরে? এই তো রাষ্ট্রের উপরে, মানে রাষ্ট্রের কথাই উপর পর্যন্ত, যত উপর পর্যন্ত আমি পৌঁছাইতে পারি। আজকে আমার লাগে একটা ওইবি কত উপরে পৌঁছাইবেন দর্শকের মাধ্যমে এবং সবের জানার মাধ্যমে আমি পৌঁছাই দিব। দেখি বললাম আচ্ছা, কত দূর এখন বল কন হ্যাঁ, কি কইবেন? প্রথমত বলবো যে আমি একজন বাংলাদেশের যে নাগরিক, আমি একজন প্রতিবন্ধী। এই মিরপুর মাজারে আমি বসে আছি 10 বছর ধরে, কিন্তু আজ তামাত কোনোদিন কোনো কিছু কারো কাছে চাইলামও না, পাইলামও না। তাই আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যিনি আছেন, ইনি আমাকে সবার মাথা। আমি তার কাছে একজন প্রতিবন্ধী হিসেবে একটা ভবিষ্যতের জন্য একটা ঘর বাড়ি কেমনে ভালোভাবে থাকতে পারবো, এই গাছতলায় থাকতে থাকতে 10 বছর এখন আর ভালো লাগে না। যদি আমি একটু সুন্দরভাবে থাকতে পারি, সেরকম বাবা যদি আমাকে একটু সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেন, তাহলে হয়তো আমি সেই জায়গাতে থাকতাম। এই জায়গায় আমি আর থাকতাম। ও মানে আমি কোনো প্রতিবন্ধী ভাতাটা তা এখন পর্যন্ত পান না? না না না, কোনো ভাতারও পান নাই? না, বাতা না, বাতা না, বাতা 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 এইটা বুঝছি, কিন্তু আমার কথা হইলে এইটা যে এত কিছু বলে দিলে, এত উন্নয়ন করলে আমি মিস গেলেন কেমনে? এটা একটু আমাকে কম দেই। এইটা মিস গেলাম কেমনে? কারণ ওই যে আগে যে সরকার ছিল, ওই সরকার তো সে নিজের নিয়ে নিজে ব্যস্ত ছিল। সে তো আমাগর মতো এইরকম রাস্তাঘাটে যারা ভাসমান অবস্থায় পড়ে আছি, এগুলো তাদের দেখার সময় ছিল না হাতে বাবা। এই কারণে ওই সরকার এখন আর নাই আমি জানি। তা আমাদের দেশে প্রধান উপদেষ্টা যিনি আছেন, ইনি যদি আমাদের মতোই প্রতিবন্ধী ভাসমান রাস্তাঘাটে ছিন্নমূল যারা পড়ে আছি, এদেরকে যদি একটু গুরুত্ব দেন, দেখেন, তাহলে হয়তো আমরা উপরে একটু যাইতে পারি। আচ্ছা, কি আমি কি কোন দিক দিয়ে কোন অ্যাঙ্গেলে পড়ে আপনি প্রতিবন্ধী একটু দেখান দেখি। এই দেখেন, প্রথমত আমার হাত দুটো নাই, হ্যাঁ কিন্তু আমি একজন কর্মী। হ্যাঁ আমি আগে একজন দর্জি, দর্জি বোঝেন না, মানে টেইলার, হ্যাঁ দর্জি কাজ, কারিগর, হ্যাঁ, কারিগর, কারিগর, দর্জি বাড়ি, দর্জি মানে দর্জি, জামা কাপড় খাতা কাপড় হ্যাঁ, ছিঁড়ে হ্যাঁ, এই মনে হয়। হ্যাঁ, এই তো, মানে ওই দর্জি, আচ্ছা, ওই। ওই দর্জি আমি ছিলাম। হ্যাঁ। তখন আমি নিজেই কেসি দেখ কেসা কেস করে কাটতাম। ঠিক আছে, দাঁতই হতে আরে না, কাপড় গুলো কাটতাম। কাপড় কাটতেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমার মনে করেন সেই দর্জির অভ্যাস আছে, কিন্তু হাত নাই। আমি কিন্তু এখন আর কাটতে পারবো না। আচ্ছা, মুই পারে কাঙ্গুল নাই, এগুলো রাস্তার দিকে এদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই দেখেন, মানে আছে আচ্ছা, ঘটনাটা কি একটু খুললে বললে কম দেখি। খুললে যদি জামা কাপড় না, ঘটনা খুললে কইবেন। খুলে হলো, এই দেশে যখন 2019 সালে চীন থেকে আসলো করোনা ভাইরাস, তখন কিন্তু আমি এই জায়গায়, আর এখনো কিন্তু আমি এই জায়গায়। তো ওই করোনার সময় এই রাস্তাঘাটে থাকার পরে, ঘরবাড়ি না থাকার কারণে জঙ্গলে থাকতে থাকতে মানে যে এমনভাবে মানসিক আক্রান্ত হয়ে গেলাম, তখন কখন কোন জায়গায় কি হয়েছে বাবা আর কিছু মনে। এটা বুঝলাম না, আমি তো আমার কথাটাই বললাম না। এই জায়গা পান্দা কাটা, এই জায়গা পান্ডা কাটা, এই যে আলাপই পান নাই, একই ডাহাতি হতে 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 কম দেছে না। আমি তো বললামই যে এগুলো সব এই জায়গা থেকে পয়সা গেছে, সবাই জানে। আমি কি কোনো অসুখ আছিল? হ্যাঁ, 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 হ্যাঁ। সেইটা বোধহয় ভালো হইলে কইবে না, মানে যে- ডাহাতি হতে গেছে ওই যে পদ্মার ওপার কাটিয়ে দিচ্ছে। আরে বাবা না, ওই জন্য তো বললাম, যদি এটা সব বলতে যাই তাহলে অনেক সময় লাগবে। এত সময় আপনারা কিভাবে বুঝাবো? আমার এই পাও নিয়ে সরবদিন হাসপাতালে গেছি, ঢাকা মেডিকেলে গেছি, পুঙ্গ হাসপাতালে গেছি, এই সব হাসপাতালে যাইয়া শেষকালে এই শাহ আলী বাবার এই জায়গা বইসা, এই দেখেন এই শাহ আলী বাবার এখানে থাইকা পার ঘটনাটা আমি এই জায়গা বইয়ে সংশোধন করলেন। হাতের ঘটনাটা আটটা ইনফেকশন হইলো কিভাবে কি জানলেন? একাল দুইটাই একালে আপনি যাই সাইডে সাইডে কয়টা আঙ্গুল? ছয়টা আঙ্গুল সার্জারি ডাক্তার। এইটা কেমনে কি হইলো? ওই- এই ঘটনাটা আমাকে একটু খুললে মুললে এই- কম তো। এই তো অসুখ হয়েছিল, অসুখ। এই আঙ্গুলি মাথায় ঠান্ডা ঠান্ডা হইয়া বরফের মতো জমে যায়, এই আঙ্গুলগুলো মরে যেতেন। মরে যাওয়ার পরে যখন এই পছন্দ ধরলেন, পছন্দ হওয়ার পরে বিষাক্ত হয়ে গেলেন, তখন ওই যে আমার মুর্শিদপুর ইউনিয়ন আছে, ওই জায়গায় এক ডাক্তারের কাছে যাইয়া প্রথম দাফেলে এ হাতের একটা, এ হাতের একটা, দুইটা, পরের বার হলো এ হাতের দুইটা, এ হাতের দুইটা, মোট এই 6টা আঙ্গুল আমার 2বার সার্জারি করে অপারেশন করা হয়েছে। এই আমি বলছি এই যে রোগটা কি, এই যে দর্শকে যদি জানতে চায় যে হে এইটার রোগটা কি এটা এটা ডাক্তারে বলছেন যে এর নাম নাকি গ্যাংরিন। আমি তো আর এমবিবিএস ডাক্তার না, ওটা ডাক্তার যারা বলছেন গ্যাংরিন। গ্যাংরিন। দর্শক বিন্দুরা, আপনারা আসলে মনে করেন না উনি ডাহাতি ডুহাতি ওরি আটকাছে, ওই গ্যাংরি রোগে ওনার 6টা আঙ্গুল গেছে, পাটটাও গেছে। পাটটা কিতে গেছে? এই একই অসুখ, এটা ডাক্তারি সার্জারি করা লাগে না, এটা আমি নিজে এখন সার্জারি আমার করি। কথা হইলো ভাই,
আপনি ডাক্তারে আপনি যে আর কি সরকারি ডাক্তার দেখাইছেন না আপনি যে ব্যক্তিগত পার্সোনাল কোনো ডাক্তার এই যে দেখাইছেন? এইটা হ্যাঁ, হ্যাঁ। এইটা আমার এলাকার পার্সোনাল ডাক্তার। পার্সোনাল ডাক্তারে আমরা আটকারে কিভাবে? পার্সোনাল মানে যে সে হলো ইউনিয়ন পর্যায়ে গ্রামের ডাক্তার, এই দেশে অভিজ্ঞপ্রাপ্ত। অভিজ্ঞ প্রাপ্ত হইলে হ্যাঁ। আপনাদের একটা আপনি অস্ত্রোপচার গেলে অস্ত্রোপচার করতে হইলে যে কোনো একটা ক্লিনিকও অস্ত্রোপচার এভাবে করে না, ডাইরেক্টলি হাত কাটা। এটার মূল না রহস্য না, কম তো। এটা রহস্য, এটা সে সুন্দর ডাক্তার যার নাম রঞ্জিত ডাক্তার, এলাকার ইউনিয়ন মুর্শিদপুর থানা পর্যায়ে সবাই তাকে চেনে। আপনার এই কাগজপাতি আছে এগুলোর কাগজপাতি যদি দেখতে চায় সরকার, যদি এখন এইটা দেখতেছেন সবে দেখবে, প্রশাসনের লোক বা এই লোক আমরা যাচাই বাছাই করবে যে ভাই আপনার যে রোগ হয়েছে, আপনার তো ভর্তি হয়েছেন বা হাত পাও কাটছে, সেইটার তো আপনার যে সার্টিফিকেটগুলো আছে কিনা বা এইগুলো অ্যাপ্লিকেশন এসিসি করছে, এক্সরে করছে এবং রক্ত পরীক্ষা করছে, রক্ত পরীক্ষার পর তো আপনার ভাইরাসটা ধরা পড়ছে, এর আগে তো ধরা পড়ে নাই। না। এইগুলো কি আপনার এগুলো ওই মিরপুর 1 নম্বর পদ্মা লেভেলতে করা হয়েছিল এতদিন, এখন এগুলো যেহেতু সুস্থ, এগুলো আমার দরকার নাই। যদি চায় আপনার যদি চাই তাহলে মিরপুর 1 নম্বর পদ্মা লেভেল যেখানে কম্পিউটার থেকে করা হয়েছে, যে জায়গাটা তো আমার নাম দিয়ে করা হয়েছে। হ্যাঁ। এবং এই শাহালির যে যিনি শাহালির সুলতানুল আউলিয়ার যে কেশিয়ার খন্দকার শফিকুল ইসলাম, ইনি আমার এই টাকা সাহায্য করে তখন এই চিকিৎসার জন্য আমাকে যতটুকু সাহায্য করছেন, আল্লাহর কাছে আমি সবসময় তার জন্য দোয়া করি। উনি কি এই যে উনি এখানে কি সেক্রেটারি না কি বললেন, উনি কি পদে আছে? কেশিয়ার কেশিয়ার। উনি কি অবগত আছে যে আপনার যে এই যে জিনিস না, সে আমাকে টাকা সাহায্য করছেন, ডাক্তাররা যে মেডিসিন বা যে রিপোর্টটা করার লাগিয়া যে টাকাগুলো ওই পদ্মা লেবি যে খরচ হয়েছে, ওই টাকাটা দিয়ে সে সাহায্য করছেন, ভালো ব্যক্তি, আমি তাদের দোয়া করতে দেবো। এইটার কথা হইলে কি আপনারা যদি কোনো অস্ত্রোপচার করেন, আমরা তো জানি সরোয়ার্দি বা পঙ্গু এগুলো তো বেশিরভাগ পঙ্গুতে বা সরোয়ার্দি ঢাকা মেডিকেল, এছাড়া তো আপনার এইসব জায়গা আমাকে করে নাই, তো বললাম তো যেসব জায়গা থেকে করে নাই, তো আমার শেষকালে আমার সেই সময়টা ছিল কি সময় একটু দর্শকের উদ্দেশ্যে বলেন। কয় বছর, এই ধরেন 3 বছর আগে। 3 বছর আগে সেই সময়টা সিচুয়েশনটা ছিল কি, যে কেন আপনাকে ভর্তি নিয়ে নেয় বা কেন করে না, যে কোনো তো কথা আছে। ওই যে মেন কারণ হলো আমার টাকা নাই। মেইন কারণ টাকা নাই। আচ্ছা, এইগুলো আপনাদের সরকারের উপর আমার লোক নাই। অনেক সময় যে আমার অনেক ভিউজরা দেখতে পারে বা দর্শকরা না, 1 নম্বর হলো আমার লোক নাই, 1 নম্বর হলো আমার লোক নাই। মানে যদি আমি হাসপাতালে ভর্তি হই, হ্যাঁ। তাহলে ওখানে আমার সই স্বাক্ষর কইরা এখানে যে অভিভাবক হিসেবে। এই জায়গা যেরকম আমার নাম, আমি এই যে মুহাম্মদ ক বয়রসি র, এইটা আমি লিখলাম। এখন এই জায়গা যে আমার পাশে যে অভিভাবক হিসেবে, এখন আপনি যদি সই করেন তাহলে তো আমি ওই জায়গা ভর্তি হতে পারতেছি। আর এই জায়গা যদি আমার কেউ না থাকে তাহলে এখানে এখন আপনার কি ভাই বোন স্ত্রী সন্তান যারা আত্মীয় ছিল- স্বজন এরা কি আপনার কোনো কেয়ার করে নাই? না, মানে যে এই পায়ে অসুখ চলাকালে না আমাকে সবাই দূরে ফেলাই দিয়েছেন, আমি এখানে পড়ে গেছি, কেউই আমার কোনো সহযোগিতা করে নাই, আর এই পর্যন্ত করছে না। কারণ এর একটা কারণ হলো যে আমার পিতার যে একটা সম্পত্তি, সেই সম্পত্তিগুলো আমার পিতা জীবিত অবস্থায় আমার বোনগো নামে লিখে দিছে। এখন এই বোনগো নামে লিখে দেওয়ার কারণে আমি জবাবদিহি করছি যে আমারটা আমাকে অধিকার ফেরত দিতে হবে। এই ফেরত চাওয়া পরে যখন আমি ফরিদপুর র্যাব 8 ক্যাম্পে, এই ফরিদপুর র্যাব 8 ক্যাম্পে এখানে আমি আমার পিতাকে এবং সবাইকে উদ্দেশ্য করে যে ইটা করলাম, ডায়েরিটা করলাম, সেই ডায়েরিটা করার পরে এই মিরপুর এই জায়গা আইসে এত বছর কেটে গেল, কিন্তু আজ পর্যন্ত আমি এখন আপনাকে একটু থামাই কথা বলি। আমরা তো জানি যে র্যাব 8-এ অভিযোগ করতে হলে, ডায়েরি করতে হইলে এটা অভিযোগ গ্রহণ আমলে নেবে কোন সময়, যখন আপনি একটা থানায় অভিযোগ করবেন, ডায়েরি করবেন, ওইটার একটা কপি নিয়ে আপনি র্যাবের কাছে যাবেন যে পুলিশ ব্যর্থ, এখন র্যাব এইটার অ্যাকশন নেবে। আপনি কি ওইটা কোনো ডায়েরি করা আছে? হ্যাঁ, ওইটা ফরিদপুর কোতালি থানায় আমার নামে কেস আছে। কি কেস আছে না? যেখানে আমি বলে একজনকে হুমকি দিছিলাম। জীবন নাশের হুমকি দিয়েছেন। হ্যাঁ। এই জন্য আপনি কি এই যে আপনাদের জমি উদ্ধারের জন্য, আপনার অধিকার ফিরে পাওয়ার জন্য ওখানে কোনো কমপ্লেন করছেন, ওই থানায় কোনো জিডি বা আপনাদের অভিযোগ করছেন? হ্যাঁ, ওইটা র্যাব ক্যাম্পে করছি। র্যাব ক্যাম্পে আপনি কিভাবে করেন? আমারে তো এখান থেকে ফরিদপুর আমি কথাটা আপনি বুঝেছি। আপনি থানায় অভিযোগ করেন, র্যাবের দ্বারে গেলেও তো বলে যে আপনি আগে থানায় যান, থানায় দিয়ে একটা অভিযোগ করেন, ওই কপিটা নিয়ে আমাদের কাছে আসেন যদি পুলিশ ব্যর্থ হয়ে যায়। না, ওটা তো ভিতরের থেকে আমি যখন আমাকে বললো যে আপনি কি যে এই লেখা যে ইটা লেখছেন যেটা, এটা কি আপনি আমার কাছে জমা দিবেন না আপনি নিয়ে যাবেন, আপনি এটা কি জমা দিবেন না নিয়ে যাবেন? তখন আমি বললাম যে এটা তো আমি আপনাদের কাছে জমা দেওয়ার জন্য লিখছি। পরে কত জমা দেন, আপনি থাকবেন কোথায়? আমি বললাম যে আমার তো থাকার জায়গা নাই। আচ্ছা, আমি এখন ওটা সামনে আসছে।